নেতা মোবারকের মানবতা বিরোধী মামলার রায় কিছুক্ষণের মধ্যে খালেদার লিপ্ট আপিলের আদেশ খারিজ। ধর্ম নিয়ে কটূক্তি করে মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকী এখন ঢাকায়, কিছু জানেন না আইন শৃঙ্খলা বাহিনী। প্লট বরাদ্দে অনিয়ম, সবকিছুকে ছাপিয়ে যায় গেল মহাজোট সরকারের মেয়াদে। রাজুকের বিরুদ্ধে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ। এবং রাজধানীর বিভিন্ন স্কুলে এসএসসির ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। যৌক্তিক দাবি স্কুল কর্তৃপক্ষের, প্রমাণ হলে ব্যবস্থা বলছেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদা মলি। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কিছুক্ষণের মধ্যে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায়ের এই দিন ঠিক করেন। ট্রাইব্যুনাল চলতি বছর ২ জুন মামলাটির কার্যক্রম শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাষ্ট্রপক্ষের দাবি, সব অভিযোগ প্রমাণ হয়েছে মোবারকের বিরুদ্ধে। রায়ে সর্বোচ্চ শাস্তির ফাঁসির আশা করছেন তারা। আমরা প্রমাণ করার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই মামলাগুলো যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণিত হলে এই আসামির সর্বোচ্চ শাস্তি হবে, সেটি আমরা বিশ্বাস করি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীমা, আমরা জানতে পেরেছি মোবারক হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, আর কখন রায় শুনানি হতে পারে? ধন্যবাদ মলি আপনাকে। মলি, আপনি ঠিকই বলেছেন যে আমরা এখানে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর 9টা 18 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা, অর্থাৎ আখাউড়ার যে মোগরা গ্রামের যে আওয়ামী লীগের নেতা মোবারক হোসেনকে কারাগার সেন্ট্রাল জেল অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং হাজির করার পর এখন তাকে ট্রাইব্যুনালের যে হাজতখানা আছে সেখানে তাকে রাখা হয়েছে। আমরা যতটুকু জানি যে ট্রাইব্যুনাল যে প্রথাগতভাবে সকাল 10:30টার সময় ট্রাইব্যুনালের বসার কথা, ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 10:30টার সময় ট্রাইব্যুনাল উঠবে এবং হয়তো কখনো কখনো রায়ের সময় সেটা 20-30 মিনিট কখনো বিলম্বিত হয়। তবে আমরা যতটুকু জেনেছি সবসময় ট্রাইব্যুনাল 11টার সময় দেখা যায় রায়ের দিন তারা রায় পড়া শুরু করেন। এবং এই জন্য আজকে আমরা হাইকোর্ট এলাকায় দেখেছি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং হাইকোর্টের যে প্রধান ফটক সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা ও র্যাব বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে এবং ট্রাইব্যুনালের প্রধান ঘেটেও আছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এবং সেই মোতাবেক আজ ট্রাইব্যুনালে একটি রায়ের যে সাজ থাকে পুরোটাই রয়েছে। কারণ আমরা জানি যে এতদিন যে রায়গুলো হয়েছে সে রায়গুলো হয়েছে জামায়াতে ইসলামের যে নেতাকর্মীদের এবং বিএনপি নেতাকর্মীদের, এবং এই প্রথম আওয়ামী লীগের কোনো বহিষ্কৃত অর্থাৎ সরকারি দলের কোনো বহিষ্কৃত নেতার বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী অপরাধের একটি রায় হতে যাচ্ছে। এবং ওনার বিরুদ্ধে এর আগেই 5টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল যে বিচার কার্যক্রম শুরু করেছিলেন সেই কার্যক্রম শেষে গেল 6 মাস আগে এই মামলাটির কার্যক্রম শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখেন এবং সেই মোতাবেক আজ রায় হতে যাচ্ছে। এবং এই রায়ে এই বিচার পর্যালোচনায় তার অভিযোগ পর্যালোচনা দেখা যায় যে মোবারক হোসেন 71-এ যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যে তিনি নৃশংসতা চালিয়েছেন, সেখানে হত্যা, গণহত্যা সহ নির্যাতন ও অপহরণের ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে প্রধান একটি অভিযোগ আছে যে তিনি হচ্ছে জাঙ্গাইল গ্রামে 33 জন লোককে একসাথে রাজাকার বাহিনীর সাথে আটক করে তাদেরকে দিয়ে একটি গর্ত খুঁড়িয়েছেন এবং সেই গর্তের পারে তাদেরকে দাঁড় করিয়ে গুলি করে তাদেরকে হত্যা করে সেই গর্তের মধ্যেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এবং তার বিরুদ্ধে এই অভিযোগটি ছাড়া তারও আরো 4টি অভিযোগ আছে এবং তার মধ্যে দেখা যায় যে সে একটি মন্দিরকে দখল করে সেখানে একটি রাজাকার ক্যাম্প স্থাপন করেন এবং সেইখানে এনে মানুষকে তিনি 71 সালে নির্যাতনের এবং হত্যার নেতৃত্ব দিয়েছেন। এই সকল অভিযোগে এখন ট্রাইব্যুনালে তার রায় হবে। আমরা আসলে কিছুটা সময়ের অপেক্ষা রয়েছে যে এই রায়ে একজন অপরাধীর আসলে কি শাস্তি হয় সেটি আসলে এখন দেখার জন্য সময়ের অপেক্ষা আমরা রয়েছি। মলি, ধন্যবাদ শামীমা।
এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন শামীমা আক্তার। পরের সংবাদে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ এই আবেদন খারিজ করেন। হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্য পদ হারানো আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার রাত 8টা 40 তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর থেকে শুরু হয় ধোঁয়াশা। বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তার গতিবিধি সম্পর্কে কিছুই বলেনি। রোববার রাতে এ ব্যাপারে মুখ খোলেনি স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে একই ফ্লাইটে আসা কয়েকজন যাত্রী জানায় লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এক সভায় হজ নিয়ে বক্তব্যের জেরে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পদ থেকেও তাকে সরানো হয়। আপনারা যে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন এখন পর্যন্ত আমি কিছু শুনেছি, সে আসছে এর বেশি। আমি ওনাকে বসা অবস্থায় দেখেছি। ফার্স্টে বিএপিতে আসলো, পরে আবার ওদিকে চলে গেলেন। ওনারা বলতেছিল যে আমরা ডোমেস্টিকে নিয়ে যাচ্ছি। শেষ। কারা নিয়ে যাচ্ছে? কারা নিয়ে গেছে আমি জানি না। সিভিল ড্রেস। এবার প্লট বাণিজ্য নিয়ে রাজুকের অনিয়মের খবর। সরকারি প্লট বরাদ্দে অনিয়ম অতীতের সবকিছুকে ছাপিয়ে যায় মহাজোট সরকারের গেল 5 বছরে। এ সময় কোটি কোটি টাকার প্লট বাণিজ্যের অভিযোগ ওঠে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বিরুদ্ধে, যার খেসারত এখনও দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে গণপূর্ত মন্ত্রী বলছেন তার সময়ে নতুন করে কোনো দুর্নীতি হবে না। স্বপন দেওয়ানের ক্যামেরায় নাইমা ময়ের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব। মহাজোট সরকারের প্রথম 5 বছরে গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রাজুককে অনিয়মের চারণভূমিতে পরিণত করার অভিযোগ আছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পূর্ত সচিব খন্দকার মোহাম্মদ শওকত আলী ও সাবেক রাজুক চেয়ারম্যান নুরুল হুদার বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার, নীতিমালা না মেনে প্লট বরাদ্দ, টেন্ডার বাণিজ্য ও অবাধ ঘুষ দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান, তদন্ত, এমনকি মামলাও করে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তরা কেবল সরকারি আবাসন প্রকল্পেই অনিয়ম করেননি, বেসরকারি আবাসন শিল্পের বিকাশকেও করে দিয়েছিলেন স্থবির। এসব অভিযোগে মন্ত্রিত্ব হারান আব্দুল মান্নান খান, অভিযোগ মাথায় নিয়ে অবসরে যান নুরুল হুদা। আর দুদকের মামলার পর তদন্ত চলমান থাকলেও শওকত আলী এখনও বহাল আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাজুকের কিছু প্লট প্রথমে লটারির মাধ্যমে দেয়া হলেও পরে লটারি বাদ দিয়ে শুরু হয় পছন্দের লোককে প্লট দেয়া। ওই সময় কেবল আবাসিক প্রকল্পগুলোতেই 11,000 দলীয় পছন্দের ব্যক্তিকে প্লট দেয় গণপূর্ত মন্ত্রণালয়। অন্যদিকে সাধারণ মানুষ বঞ্চিত হন বসবাসের একটু ঠাঁই পাওয়া থেকে। রাজুকের কিছু অসাধু কর্মকর্তারা দায়ী, আমাদেরকে প্লট না দিয়ে তারা নিজেদের মধ্যে ভাগ বটরা করার চিন্তা করতেছে। হারা কইছে আমার টাকা দিতে 2 লক্ষ টাকা দিলে পলিটিক বানাই দেবো, এই কারণে আমরা 8 লক্ষ টাকা দিয়েছিলাম। ইয়ারে মানে রাজুকের কর্মকর্তা আপনার জামাল করে নাম, সেইটার মধ্যে বিনিময় প্লট পাইনি। নুরুল হুদা সাহেব উনার দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো লোক না। উনি আমাদেরকে বলেছেন যে আমি প্লট দিব না আপনাকে। উনি বলেছেন আপনার পারলে কেস করে নিয়ে যান। বহু লোকে মৌলানা খান সাহেব দিয়ে গেছে 13 বিধিতে, কিন্তু আমরা যারা ক্ষতিগ্রস্ত আমাদের প্লট না। আর আমার কোনো ঠিকানাই নেই। কিছুদিন আগে শুনছি এরে নাকি প্লট দিচ্ছে আপনার আবুল হাসনাত আবদুল্লাহ ছেলেদের। 13 বিধি একটা বিশেষ ক্ষমতা। অতীতের সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে নতুন করে 34 জনের নামে প্লট বরাদ্দ দিতে রাজুকের কাছে সুপারিশ পাঠিয়েছে পূর্ত মন্ত্রণালয়, যাদের মধ্যে 8 জনই মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। আর এদের মধ্যে আছেন গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM আরিফুর রহমান ও মোহাম্মদ আহসান হাবিব তালুকদার, গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফয়েজ আহমদ, মন্ত্রণালয়ের উপসচিব জিল্লুর রহিম শাহরিয়ার, সাবিহা পারভিন ও শায়লা ফারজানা এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ ও শ্যামলী নবী। প্লট
প্লট বরাদ্দ নীতিমালা অনুযায়ী যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন এমন বিচারপতি, মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং যাদের সরকারি প্লট বা ফ্ল্যাট নেই তারাই রাজুকের জমি কিংবা ফ্ল্যাট পাবেন। কিন্তু সুপারিশ করা এই 34 জনের বেশিরভাগেরই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার কোনো সুযোগ হয়নি। এসব বিষয়ে গণপূর্ত মন্ত্রী বলছেন কেবল যাচাই বাছাই করতেই 34 জনের নাম সুপারিশ করেছেন তারা। আমি যাওয়ার পরে তো 15 বছর 2 মন্ত্রী, তারপরে আপনার আর্মি অনেকে এখানে আপনার এসেছে, এখানে আর কিছু রেখে যায়নি। যদি কিছু খুঁজে খেজে পাওয়া যায়, হ্যাঁ, এরকম কোনো কাজ হবে না যেটার জন্য আমি জবাব করতে পারবো না। না না, পাঠানো হলো মানে এরকম এই 34 জনের নামটা লেখা হয়েছে। ইট ইজ নট দ্যাট টু অ্যালট দেম। রাজুকের দুর্নীতি তদারকি করতে সপ্তাহে একদিন সেখানে অফিস করার পরিকল্পনার কথাও জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমি এটাও চিন্তা করতেছি যে কি রাজুকে বসে। নাইমা মৌ, RTV, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্কুলে এসএসসি ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে হাইকোর্টের রিট হলেও তা অমান্য করে 1400 টাকা বোর্ড ফির সঙ্গে মডেল টেস্ট, সেশন চার্জ, অগ্রিম বেতন ও কোচিং এর নামে নেওয়া হচ্ছে 10-11 হাজার টাকা। বাড়তি এ টাকা নেয়াকে আবারও যৌক্তিক বলেও দাবি স্কুল কর্তৃপক্ষের। তবে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বললেন অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। আতিকা রহমানের রিপোর্ট। ঢাকার কয়েকটি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি নেওয়ার অভিযোগ উঠেছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক পরীক্ষার্থী জানান, বোর্ড থেকে 1400 টাকা ফি নির্ধারণ করা থাকলেও আদায় করা হচ্ছে 6000 টাকা। আরেক শিক্ষার্থীর কাছে জানা গেল আগামী মার্চ মাস পর্যন্ত অগ্রিম বেতন ও 2015 সালের সেশন চার্জও দিতে হয়েছে তাদের। বাড়তি ফি নেওয়ার কাগজপত্র দেখালেও ছাত্রত্ব বাতিলের ভয়ে সাক্ষাৎকার দিতে রাজি না এই শিক্ষার্থীরা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কলেজের অধ্যক্ষ। আর দুদিন নানা টালবাহানা শেষে উপাধ্যক্ষ বললেন কোনো অনিয়মই করছেন না তারা। একটা টাকা আমাদের এইসব ব্যাপারে হাতে লেনদেন হয় না। সরকারি বিধানে না না এই বিধানেই তো তার ছাত্রত্ব বহাল রাখার জন্যই তো সরকারি নিয়ম, বোর্ডের নিয়ম, এটা বোর্ডের নিয়ম। তাছাড়া আমরা বোর্ডে জানাই দিয়েছি। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে ফর্ম পূরণে লাগছে 1390 টাকা। সরকারের নির্দেশনা যেগুলো আছে এগুলো ভায়োলেট করার আমাদের কোনো রকমের কোনো সুযোগ নেই। বোর্ডের যে ফি আমাদের আছে, ঠিক আমরা বোর্ডের ফি যে হারে আছে আমরা সেই হারেই বোর্ডের ফি নিয়ে থাকি। উদয়ন উচ্চ বিদ্যালয় নিচ্ছে 10 থেকে 11 হাজার। উদয়নের অধ্যক্ষ বললেন কলেজের খরচ মেটাতে এই টাকা নেওয়া হচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে 3 মাসের বেতন নিয়ে থাকি। বছরের শুরুর একটা ব্যাপার আসে, তখন আমরা সেশন চার্জ নিয়ে থাকি, তারপর উন্নয়ন ফি, তো এই সব খাতে আমরা টাকা নিয়েছি। হঠাৎ করে রিট হলেও কিন্তু আমরা সেটা হঠাৎ করে মানতে আমাদের অসুবিধা হয়। বাড়তি ফি নেওয়ার অভিযোগ রয়েছে রাজধানীর অন্যান্য স্কুলেও। গেল 10 নভেম্বর এসব টাকা আদায় বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে জারি হয় রুলও। শিক্ষামন্ত্রী বললেন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিচ্ছে সরকার। এইটা আমরা বুঝতে পারি যে তারা যে আগের অনিয়মে চলে অভ্যস্ত হয়ে আছেন, এখান থেকে রাতারাতি মানুষকে পরিবর্তন করা খুবই কঠিন। আমরা সেটা করে যাচ্ছি এবং চাপ দিয়ে যাচ্ছি। এই কারণে এই নীতিমালাগুলো বাস্তবে প্রয়োগ করতে এই সময়টা লাগতেছে। অভিযোগ করতে হবে, আমি জানতে হবে যে এই ঘটনাটা ঘটছে। আপনাকে বলছি একটা কথা, মুখের কথা শুনে তো আমি কাউকে অ্যাকশন নিতে পারি না। তাই আমি অনুরোধ জানাচ্ছি যে প্রথমত আমাদের কোনো অভিভাবক আপনার সন্তানের জন্য আপনি ভর্তি ফি বেশি দিবেন না, পরীক্ষার ফি বেশি দিবেন না। যদি কেউ চায় দয়া করে আপনারা আমাদের কাছে জানাবেন, অভিযোগ করবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব এবং যদি দিয়ে থাকেন এবং অভিযোগ করেন টাকা ফেরত দেওয়া হবে। আগামীতে যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে সরকারের কঠোর নজরদারির আশ্বাস দিলেন নুরুল ইসলাম নাহিদ। কলেজের অনুমোদন কেন দিতে পারি না। আতিকা রহমান, RTV, ঢাকা। অনিয়ম করেননি, বেসরকারি আবাসন শিল্পের বিকাশকেও করে দিয়েছিলেন স্থগিত। এসব অভিযোগে মন্ত্রিত্ব হারান আব্দুল মান্নান খান। অভিযোগ মাথায় নিয়ে অবসরে যান। যে প্রথমত আমাদের কোনো অভিভাবক আপনার সন্তানের জন্য আপনি ভর্তি ফি বেশি দিবেন না, পরীক্ষার ফি বেশি দিবেন না। যদি কেউ চায় দয়া করে। গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফয়েজ আহমদ, মন্ত্রণালয়ের উপসচিব জিল্লুর রহিম শাহরিয়ার, সাবিহা পারভিন ও শায়লা ফারজানা এবং একই মন্ত্রণালয়। আপনারা যে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন এখন পর্যন্ত আমি কিছু বলেছি, সে আসছে এর বেশি। আমি ওনাকে বসা অবস্থায় দেখেছি।
এসব বিষয়ে গণপূর্ত মন্ত্রী বলছেন, কেবল যাচাই বাছাই করতেই 34 জনের নাম সুপারিশ করেছেন তারা। আমি যাওয়ার পরে তো আপনারা যে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন এখন পর্যন্ত আমি কিছু জানি শুনেছি সে আসছে এর বেশি কিছু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায়ের এই দিন ঠিক করেন। ট্রাইব্যুনাল চলতি বছর 2 জুন মামলাটির কার্যক্রম শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখেন। দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই মামলাগুলো যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণিত হলে এই আসামির সর্বোচ্চ শাস্তি হবে সেটি আমরা বিশ্বাস করেন। হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব 5 বছরে। এ সময় কোটি কোটি টাকার প্লট বাণিজ্যের অভিযোগ ওঠে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বিরুদ্ধে, যার খেসারত এখনো দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে ঠিকই বলেছেন যে আমরা এখানে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর 9টা 18 মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা অর্থাৎ দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই মামলাগুলো যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণিত হলে এই আসামির সর্বোচ্চ শাস্তি হবে সেটি আমরা বিশ্বাস করি। গণপূর্ত মন্ত্রী বলছেন, কেবল যাচাই বাছাই করতেই 34 জনের নাম সুপারিশ করেছেন তারা। আমি যাওয়ার পরে তো 15 বছর 2 মন্ত্রী তারপর বাস্তবে প্রয়োগ করতে এই সময়টা লাগতেছে। অভিযোগ করতে হবে, আমি জানতে হবে যে এই ঘটনাটা করছে। আপনাকে বলছি একটা কথা, মুখের কথা শুনে তো আমি কাউ অ্যাকশন নিতে পারি না। তাই আমি অনুরোধ জানাচ্ছি যে অধ্যক্ষ আর 2 দিন নানা টালবাহানা শেষে উপাধ্যক্ষ বললেন কোনো অনিয়মই করছেন না তারা। একটা টাকা আমাদের এইসব ব্যাপারে হাতে লেনদেন হয় না। অভিযোগ যৌক্তিক দাবি স্কুল কর্তৃপক্ষের, প্রমাণ হলে ব্যবস্থা বলছেন শিক্ষামন্ত্রী। দেওয়ানের ক্যামেরায় নাইমা মোয়ের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব। মহাজোট সরকারের প্রথম সবসময় ট্রাইব্যুনাল 11টার সময় দেখা যায় রায়ের দিন তারা রায় পড়া শুরু করেন এবং দেখা এই জন্য আজকে আমরা হাইকোর্ট এলাকায় দেখেছি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং উনি আমাদেরকে বলেছেন যে আমি প্লট দিব না আপনাকে। উনি বলেছেন আপনার পারলে কেস করে নিয়ে যান। বহু লোকে মৌলানা খান সাহেব দিয়ে গেছে 13 বিধিতে, কিন্তু আমরা যারা ক্ষতিগ্রস্ত আমাদের পড়লো না। আর আমার কোনো ঠিকানা যে আগের অনিয়মে চলে অভ্যস্ত হয়ে আছেন, এখান থেকে রাতারাতি মানুষকে পরিবর্তন করা খুবই কঠিন। আমরা সেটা করে যাচ্ছি এবং চাপ দিয়ে যাচ্ছি। এই কারণেই এই নীতিমালাগুলো বাস্তবে প্রয়োগ করতে এই সময়টা লাগতেছে। একটা ব্যাপার আসে, তখন আমরা সেশন চার্জ নিয়ে থাকি, তারপরে উন্নয়ন ফি, তো এই সব খাতে আমরা টাকা নিয়েছি। হঠাৎ করে রিট হলেও কিন্তু আমরা মাহমুদা মলি। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী খবর। সরকারি প্লট বরাদ্দে অনিয়ম, অতীতের সবকিছুকে ছাপিয়ে যায় মহাজোট সরকারের গেল 5 বছরে। এ সময় কোটি কোটি টাকার প্লট বাণিজ্যের অভিযোগ ওঠে রাজধানী। এবার প্লট বাণিজ্য নিয়ে রাজুকের অনিয়মের খবর। সরকারি প্লট বরাদ্দে অনিয়ম, উপসচিব জিল্লুর রহিম শাহরিয়ার, সাবিহা পারভিন ও শায়লা ফারজানা এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ ও শ্যামলী। বোর্ডের ফি যে হারে আছে আমরা সেই হারেই বোর্ডের ফি নিয়ে থাকি। উদয়ন উচ্চ বিদ্যালয় নিচ্ছে 10 থেকে 11,000। উদয়নের অধ্যক্ষ বললেন কলেজের অধ্যক্ষ, আর 2 দিন নানা টালবাহানা শেষে উপাধ্যক্ষ বললেন কোনো অনিয়মই করছেন না তারা। একটা টাকা আমাদের এইসব ব্যাপারে হাতে লেনদেন হয় না। মন্ত্রণালয়ের উপসচিব জিল্লুর রহিম শাহরিয়ার, সাবিহা পারভিন ও শায়লা ফারজানা এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ। এবং রাজধানীর বিভিন্ন স্কুলে এসএসসির ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ যৌক্তিক দাবি স্কুল কর্তৃপক্ষের, প্রমাণ হলে ব্যবস্থা বলছেন কর্তৃপক্ষ ও রাজুককে অনিয়মের চারণভূমিতে পরিণত করার অভিযোগ আছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পূর্ত সচিব খন্দকার মোহাম্মদ শওকত। কোনো কাজে অবদান রাখার কোনো সুযোগ হয়নি। এসব বিষয়ে গণপূর্ত মন্ত্রী বলছেন, কেবল যাচাই বাছাই করতেই কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং হাজির করার পর এখন তাকে ট্রাইব্যুনালের যে হাজতখানা আছে সেখানে তাকে রাখা হয়েছে। আমরা যতটুকু জানি যে ট্রাইব্যুনাল যে প্রথাগতভাবে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, আর এদের মধ্যে আছেন গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM আরিফুর রহমান ও মোহাম্মদ আহসান হাবিব তালুকদার। গণপূর্ত মন্ত্রীর তিনি নৃশংসতা চালিয়েছেন, সেখানে হত্যা, গণহত্যা সহ নির্যাতন ও অপহরণের ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে একটি প্রধান একটি অভিযোগ আছে যে তিনি হচ্ছে জাঙ্গাইল গ্রামে 33